নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত। সাথে আছি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং পর্যালোচনা নিয়ে আমাদের সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম এবং আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এলিনা খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি এলিনা খানের কাছে শুরুতে যেতে চাই। আজকে যে কয়েকটি খবর পড়লাম তার মধ্যে একটি রয়েছে বিনা দোষে জেল খেটে 5 বছর পরে আরমান বিহারী তিনি আজকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাবার পরে আমরা সরাসরি তার বাসা থেকেও তার প্রতিক্রিয়া দেখিয়েছি সন্ধ্যা 6টার ডিবিসি সংবাদে। এলিনা খান, এখন একটি বিষয় আছে যে এই 5 বছর তাকে বিনা দোষে অন্যের অপরাধের দায় নিয়ে কারাগারে থাকতে হলো, তার জন্য 20 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই ক্ষতিপূরণ পাওয়া একজন আরমান বিহারীর মতো মানুষের পক্ষে কতখানি চ্যালেঞ্জের, আপনাদের অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ। আমি আরমান বিহারীর এই যে ক্ষতিপূরণের মামলার বিষয়টা বলার আগে আরেকটু বলতে চাই, এটা দীর্ঘ সময় ধরে এই বিষয়গুলো চলে আসছে। অর্থাৎ আমরা প্রায় দেখি যে 7 বছর 8 বছর। আমি 1993 সালে, আমি বলতে চাই 1971 সালে ফালু মিয়া বলে একজন ঢুকেছিল যে 21 বছর 8 মাস বিনা বিচারে আটক ছিল জেলখানা, যাকে আমরা বের করেছিলাম 1993 সালে। সে 71 সাল থেকে 93 সালে তাকে বের করা হয় এবং আমরা বলতে আমি সেটা বাদী হয়ে তার পক্ষে ক্ষতিপূরণ চেয়েছিলাম। কিন্তু লোকটা ঢুকেছিল 32 ইয়ার্স ওল্ডে, এখন সে মারা গেল 56 এরকম বা 15 বা 60 কাছাকাছি। এই যে 32 বছর 33 বছর সে জেলখানার থাকার কারণে বা 21 বছর 8 মাস থাকার কারণে সে বৃদ্ধ বয়সে তার ক্ষতিপূরণের মামলা ক্ষতিপূরণ না পেয়ে মারা গেল। এটা একটা বড় বিষয়। বাংলাদেশে 21 বছর 8 মাস কেউ বিনা বিচারে জেলখানায় ছিল না, ফালু মিয়া ছিল প্রথম। এরপরে ধরেন আমি অনেকগুলো বের করেছি, আলমগীর বাবার নামে, নিজের নামে, ওরফে দিয়ে এগুলা হয়ে থাকে। আজকে আমরা দেখতেছি আরমানের যে বিষয়টা, আপনি দেখেন যে ক্ষতিপূরণের যে বিষয়, যে 20 লাখ টাকার কথা হাইকোর্ট, হয়তো মাননীয় হাইকোর্ট এটা দিয়েছেন, আমরা সেটা খুশি। কিন্তু এটা আপিল বিভাগে যাবে, সেখানে আবার এটা থাকবে কি থাকবে না সেটাও নির্ধারণ করা হবে। কিন্তু আমি যেটা বলতে চাই, ক্ষতিপূরণটা দেবে কোথার থেকে বা রাষ্ট্র কোথার থেকে এই জিনিসটাকে অ্যাকোমোডেট করবে, সেই ধরনের আমাদের আইনে এই ধরনের কোনো বিধান রাখা হয় নাই। আমাদের আইনে যেটা বলা হয়েছে যে তার ক্ষতিপূরণ নির্ভর হবে যে সে কি কাজ করতো, তার প্রতিদিন তার আয় কি ছিল, সেটার উপর নির্ভর করে। এই আইন কিন্তু সংশোধন হয়নি। হাইকোর্ট একটা অর্ডার দেন, মাননীয় হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে অনেক সময় আমরা আপিল বিভাগও দেখেছি কম বেশি হয় বা পাচ্ছে কি পাচ্ছে না এরকম অবস্থায় আছে। আমি এখন বলতে চাই যে আরমানের যে ক্ষতি হয়েছে, 5 বছর বিনা বিচারে আটক ছিল, সেটার ক্ষতিপূরণটা এইভাবে যদি নির্ধারণ করা হয়, যদি সরকার কর্তৃক বা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে একটা যদি উদ্যোগ গ্রহণ করে যে পুলিশ অফিসার তদন্ত করেছিল, যে পুলিশ অফিসার এই জিনিসগুলোকে তদন্ত করে এই পর্যায়ে নিয়ে এসেছে, এই ক্ষতিপূরণটা তার কাছ থেকে নির্ধারণ করা হোক। কারণ রাষ্ট্রই বা এটা বহন করবে কেন? যদিও রাষ্ট্রের দায়িত্ব, যে ব্যক্তিটার আয়ও যে কাজটা করেছিল তার রেসপন্সিবিলিটি কোথায় আসলো, তার অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আমরা নিয়ে আসছি না। যখন আপনি এটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসবেন, যদি তার সেই রেসপন্সিবিলিটির মধ্যে নিয়ে আসবেন, তখন দেখবেন যে সবাই সতর্কর সাথে আপনার তদন্ত করবে এবং এদেরকে ধরবেও সেভাবে এবং তাদেরকে সেভাবে দিবে। সুতরাং রাষ্ট্রের আইনটা এখন চেঞ্জ করা খুব দরকার। আইন সংস্কারের একটি বিষয় রয়েছে অন্তত ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে, যেটি আপনার বক্তব্যে আসছে। এলিনা খান, আবারও আসবো নিশ্চয়ই আপনার কাছে। আমি একটু জুলহাস আলমের কাছে যেতে চাই যে এই যে আরমান বিহারী কিংবা জাহ আলমের ঘটনা কিছুদিন আগে সংবাদ মাধ্যমে এসেছে, ফালু মিয়ার কথা বললেন এলিনা খান, এদের এই ধরনের ঘটনা আসলে কিসের ইঙ্গিত দেয়? আমরা তো সবসময় ন্যায় বিচার, সুষ্ঠু বিচার এবং তদন্তের কথা বলে থাকি। ধন্যবাদ আপনাকে। আসলে এ ধরনের ঘটনা কি ইঙ্গিত দেয় সেটা হচ্ছে বিচার বিভাগের যে দুর্বলতা আছে এবং আমাদের তদন্ত সংস্থাগুলোর যে দুর্বলতা আছে, এখানে যে দুর্নীতি আছে। এবং কিছুদিন আগে একটি ঘটনা আপনার মনে পড়ে, নারায়ণগঞ্জে যাকে হত্যা করা হয়েছে বলে কয়েকজনের শাস্তি হয়ে গেছে এবং তারা নানাভাবে ক্ষতিপূরণও নিয়েছে। কিন্তু দেখা গেল হঠাৎ করে তিনি বাড়িতে এসে হাজির হয়েছেন আজকে বেশ অনেক বছর পরে। তো তাহলে কি হয়েছে ঘটনাগুলো? তার মানে এবং সবচেয়ে দুঃখজনক হলো যে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদের কাছ থেকে কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। মানে আপনি দেখেন কি ভয়ঙ্কর। তার মানে কি এটি কি প্রক্রিয়া হয়েছে? তারা একটি মানুষ একটি ঘটনাই ঘটে নাই, তাহলে যাদেরকে আপনি শাস্তি দিচ্ছেন তারা মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা খুন করেছেন।
কত ভয়ঙ্কর হতে পারে প্রক্রিয়াটি। তার মানে হচ্ছে তদন্ত সংস্থাগুলো, বিশেষ করে পুলিশের দিক থেকে যে তদন্ত করা হয় তার যে ক্রেডিবিলিটি এবং এটার সাথে যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন, প্রসিকিউশনের লোকজন আছেন এবং কোর্ট অফিসিয়াল আছেন এবং বিচারক আছেন, সমস্ত কিছু মিলে আপনি একটু ভেবে দেখুন যে কি ভয়ঙ্কর চিত্র একটু হতে পারে। এখন এই অবস্থা থেকে আমি মনে করি যে বিচার বিভাগের আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আরো বেশি ওপেনলি কথা বলা উচিত এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে যে ধরনের নির্দেশনা আসে এবং পুলিশের দিক থেকে যে ধরনের নির্দেশনা আছে এবং প্রতিষ্ঠিত রুলস যেগুলো আছে বা নিয়ম যেগুলো আছে যেগুলোকে ফলো করে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার কথা, সেইখানে যদি দুর্বলতা থেকে যায় তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। আমরা অল্প কিছু ঘটনা হয়তো বা জানি, এর বাইরে হয়তো আরো অনেক কিছু আছে আমরা জানি না। এবং আমাদের বিচার বিভাগের দুর্বলতা নিয়ে আমরা কথা বলতে পারি না, আমরা কথা বলতে ভয় পাই, কারণ হচ্ছে যে কোনটা বড় আদালত অবমাননা হয়ে যায় সেটি কিন্তু একটা বিষয়। কিন্তু সেই জায়গাটিতে জুলহাস আলম, আমি একটু আপনার এই প্রসঙ্গ নিয়ে মাসুদ করিমের কাছে যাই। মানে গণমাধ্যমগুলো কিন্তু এক সময় ভূমিকা পালন করেছে। এলিনা খান যেরকম একজন আইনজীবী হিসেবে বিভিন্ন সময় তাদের ভূমিকা পালন করেছেন, গণমাধ্যমগুলোতে অন্তত জাহা আলমের মতো ঘটনাগুলো আমরা দেখেছি। আরমান বিহারীর ঘটনা গণমাধ্যমে এসেছিল বলেই সেখানে গণমাধ্যমকে আরো কিভাবে সক্রিয় হওয়া যেতে পারে এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে? এটা তো একটু আগে আমাদের দুইজন আলোচক এলিনা খান এবং জুলহাস বললেন, এই বিষয়গুলি তো দুর্বলতা এবং বিষয়গুলি ত্রুটিপূর্ণ এবং এর মাধ্যমে পরিষ্কার যে আমাদের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার মানুষকে, সেই অধিকার মানুষ পাচ্ছে না। সুতরাং এই বিচার বিভাগের ব্যাপারে আমরা আবার মিডিয়ার থেকে একটা রোল প্লে করতে পারি। এখন আমাদের দেশে একটা বড় সমস্যা হলো যে কন্টেম্পট অফ কোর্টে ফেলে দেয়, যে অনেক দেশে কিন্তু এই সমস্ত ব্যাপার সেপার নাই, কন্টেম্পট অফ কোর্ট নাই, সমালোচনা করা যায়। আমাদের দেশে দুইটা জিনিস আছে পাশাপাশি, একটা হলো মত প্রকাশের স্বাধীনতা, আর একটা হলো কন্টেম্পট অফ কোর্ট। আদালত যে আদেশ দিয়েছেন বা বিচার প্রক্রিয়াটার যে স্বচ্ছতার যে সমস্ত মানদণ্ড, সেই সব বিষয়গুলি নিয়ে আমরা খুব সীমিত মত প্রকাশ করতে পারি। এখন আমাদের সেই মানদণ্ডটা খুঁজে বের করতে গিয়ে আমরা খুব বিপাকে পড়ি। কখনো কখনো আমাদেরকে কোর্ট ডেকে পাঠায় যে তোমরা এই আমাদের কোর্টের মানে মান সম্মান নষ্ট করে ফেলেছো, এই জন্য তোমরা এখানে আসখানি। তখন আমরা হয়তো ক্ষমা প্রার্থনা করি, তারা দয়া পরবশ হয়ে ধমক টমক দিয়ে আমাদের ক্ষমা। আমরা যেটা বলতে চাচ্ছি যে এই ব্যাপারে আমাদের আরো বেশি যাতে সোচ্চার ভূমিকা পালন করতে পারি, সেই ধরনের আইন আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার দরকার এবং সেই ধরনের আইন সহজে হবে না, সেই জন্য আমাদের আরো বেশি আন্দোলন করা দরকার। আদারওয়াইজ মানুষ তার বিচার থেকে বঞ্চিত হবে। আজকে যে কয়টা এরকম ভুল বিচারের শিকার মানুষ উদ্ধার পেয়েছে, অধিকাংশ ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা ছিল, তারাই খবরটা তুলে এনেছেন, আনার ফলে আদালতের নজরে এসেছে, আসার পরে হয়েছে। কিন্তু ওই প্রক্রিয়াটার সময় অন্যান্য সময় যদি লিখত, ওই সময় দেখা যাচ্ছে যে কন্টেম্পট অফ কোর্টে পড়ে যেত। তো আমরা যেটা বলছি যে আমাকে অনেক মানুষ বলেন যারা মানে জেল থেকে বেরিয়ে এসছে, অনেক মানুষ নির্দোষ জেল খাটছে, হাজত খাটছে, এটা পুলিশের ভুলে খাটছে। এবং সেই সমস্ত নির্দোষ মানুষের পক্ষে যদি আপনি কিছু মানে একেবারে খুব সতর্কতার সাথে না বলা যায়, একটু ডান বাম হয়, তাহলে কন্টেম্পট অফ কোর্ট, আপনাকে জেল খাটতে হবে। মানে সেই জায়গায় সংবাদ মাধ্যমে সতর্কতার যে জায়গাটি আপনারা দুজনেই জুলহাস আলম এবং মাসুদ করিম তুলে ধরলেন, সেটি অবশ্যই সংবাদ মাধ্যম বিবেচনা করবে। এলিনা খানের কাছে আমি আরো একবার যেতে চাই, সেটি হচ্ছে যে এখানে কারাগারগুলোতে নিয়মিত অনুসন্ধানে কোনো ব্যবস্থা রাখা যায় কিনা, যারা বিনা বিচারে দীর্ঘদিন আটকা পড়ে আছে, সেখানে হয়তো লিগ্যাল এইড কিংবা প্যারালিগাল সরকারের কিছু সংস্থা কাজ করে থাকে, এর বাইরে বিষয়টিকে আরো টেকসই করা সম্ভব কিনা? দেখুন, আমি দীর্ঘদিন হচ্ছে বেসরকারি জেল কারা কর্তৃপক্ষের মানে কাজ করেছি ওখানে। সেখানে আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি এই জিনিসগুলো ভিতরে ঢুকে প্রায় আমি 10-12 জনকে এরকম বের করেছি কোর্টের মাধ্যমে, যে আমাদের অর্গানাইজেশন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মাধ্যমে বের করেছি। যশোর থেকে ঢাকা রিট করে আমাকে দৌড়াদৌড়ি করে বের করতে হয়েছে, অনেক কিছু করতে হয়। জেলখানা কর্তৃপক্ষ কিন্তু অনেক সময় একটা লিস্ট পাঠায়, কিন্তু আপনার যারা তারা মনে করে যেটা ভুল আছে বা কিছু আছে, তারা কিন্তু এটা পিপি সাহেবকে পাঠান
একটা জেলা প্রশাসককে পাঠান, আর একটা হচ্ছে হোম মিনিস্ট্রিতে পাঠান। এই জায়গায় কিন্তু যদি সবাই একটু ভালো করে লক্ষ্য করেন যে কারা 2 বছর 3 বছর কি অবস্থায় আছে, তাহলে কিন্তু এই লিস্টটা কিন্তু ধরে অনেককে বের করা যায় যে তারা কেন কি অবস্থায় আছে। কিন্তু সেটা কিন্তু বেসরকারি কারা কর্তৃপক্ষ যারা মানে আমরা যারা থাকি তারা কিন্তু অনেক সময় সেটা কিন্তু দেখি না। আমরা দলগত ভাবে কেউ না কেউ ঢুকে, কেউ না কেউ দলগত বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমার কাছে যেটা বলতে চাই যে মনিটরিং অ্যাকাউন্টেবিলিটি যেমন আছে, আর লিগাল এডের কিন্তু একটা টাকা দেওয়া হয়েছে যে যারা ওখানে অবস্থান করছে, যারা দীর্ঘ সময় যাদের লয়ার হয়তো নাই অথবা লয়ার থাকলেও তেমন ভাবে কাজ করছে না, তাহলে সেখানে কিন্তু বিনা খরচে তারা কিন্তু এটা সাহায্য পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদেরকে এমন লয়ারকে দেওয়া হয়, আমি জেলের ভিতর দেখেছি, জিজ্ঞাসা করেছি যে আপনি কারা, বলে লিগাল এড, কিন্তু আমি কোনোদিন কোনো লয়ারকে চোখেই দেখি নাই। আমি না কোর্টে দেখেছি না জেলখানার গেটে দেখেছি। মানে সেই জায়গাটিতে বোধহয় আরো সরকার এবং যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে আরো বেশি মানে সচেষ্ট হওয়া, সক্রিয় হওয়ার প্রয়োজন রয়েছে। এলিনা খান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। জুলহাস আলম এবং মাসুদ করিম সাথে থাকুন, আমরা একটু বিরতির পরে ফিরে আসছি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আমরা ফিরে এলাম নিটলটাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন এপির ব্যুরো প্রধান জুলহাস আলম, দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন দিল্লি থেকে দিল্লি এক্সপ্রেস গ্রুপের সিনিয়র এডিটর জয়ন্ত রায়চৌধুরী। জয়ন্ত রায়চৌধুরী এবং মাসুদ করিম, জুলহাস আলম, স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথম ভাগে বিনা বিচারে আটক আরমান বিহারীর মুক্তি নিয়ে কথা বলেছি। একটি বড় ঘটনা আজকে রয়েছে, সেটা হচ্ছে ভারতের কোভিশিল্ড টিকা প্রথমবারের মতো বাংলাদেশে সেটির 20 লাখ ডোজ উপহার হিসেবে বাংলাদেশ পেয়েছে। সেটি একটি বড় ঘটনা এবং 7 দিনের মধ্যে এটি ট্রায়াল হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমি শুরুতে সেজন্য যেতে চাই জয়ন্ত রায়চৌধুরীর কাছে। আপনাকে ধন্যবাদ। সরকারি পর্যায়ে, একদম সর্বোচ্চ সরকারি পর্যায়ে ধন্যবাদ জানানো হয়েছে, আমাদের পর্যায় থেকে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রতিবেশী প্রথম সেই নীতি থেকে বাংলাদেশ 20 লাখ ডোজ পেয়েছে। আরেকটি ঘটনা ঘটেছে পুনেতে, যে সিরাম ইনস্টিটিউট যেখানে টিকাগুলোর উৎপাদন, সেখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবশেষে যদি সেখানকার আর কিছু তথ্য জানাতে পারেন জয়ন্ত রায়চৌধুরী, তারপর আলোচনায় হয়তো যেতে পারি। জয়ন্ত রায়চৌধুরী, আপনার অডিওটা মিউট করা আছে সম্ভবত আপনার তরফ থেকে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। যে ফ্যাক্টরিতে আগুন হয়ে লেগেছিল সেটিতে কোভিশিল্ড তৈরি হচ্ছে না, সেটাতে অন্য ওষুধ তৈরি হয়। কনসিকুয়েন্টলি এটার কোনো মানে এই আগুন যদি একটা যে কোনো একটা এরকম একটা যদি ইনসিডেন্ট হয়, এটা একটা দুঃখজনক ব্যাপার। কিন্তু আদারওয়াইজ এটাতে যেটা আমাদের যেটা মেইন ইন্টেনশন, যে কোভিশিল্ডের প্রোডাকশন যেন একেবারে যেন কোনো রকম ভাবে থামে না, সেটাতে কোনো ইম্প্যাক্ট হচ্ছে না। সেরাম ইনস্টিটিউট প্রায় 1 বিলিয়ন কোভিশিল্ডের ডোজ তৈরি করার কথাই এই পুরো বছরের মধ্যে। তো 1 বিলিয়ন অবশ্যই অনেকটা। যতদূর আমি জানি এই 20 লক্ষ যে ইনিশিয়াল যেটা এটা হচ্ছে আপনাদের হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য, ফ্রন্টলাইন ওয়ার্কার। এরপরে আপনারা অলরেডি বুক করে রেখেছেন কোভিশিল্ডে আরো কেনার জন্য। বোধহয় সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার একটা কোম্পানি থ্রু দিয়ে চুক্তি করে রেখেছেন এবং কিছু পয়সা বোধহয় আগ্রিমও দেওয়া হয়েছে, সেগুলো আস্তে আস্তে আসবে। যেমন যেমন করে ওরা তৈরি করছে, প্রথমে শুধু হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্যই ভারতবর্ষেও দেওয়া হচ্ছে। বোধহয় এপ্রিল মাস অব্দি শুধু এই ফ্রন্টলাইন হেলথ কেয়ার ওয়ার্কার ইত্যাদিদের দেওয়া হবে। সাথে সাথে যারা আমাদের প্রতিবেশী দেশ, যাদের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, যেমনি বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল, এই 3টে দেশকে আমরা পাঠাচ্ছি। মালদ্বীপ আর মরিশাসকেও পাঠানো হচ্ছে এই মুহূর্তে। তারপরে অন্য যারা আমাদের প্রতিবেশী দেশ তাদেরকে পাঠানো হবে। 7 দেশের মধ্যে আফগানিস্তানকেও বোধহয় পাঠানো হচ্ছে। একমাত্র পাকিস্তান এর মধ্যে নেই, কারণ পাকিস্তান হ্যাজ নট অপটেড ফর কোভিশিল্ড। তারা ওই সিনোভ্যাক, যেটা চায়নার যেটা ভ্যাকসিন, সেটা তারা নিতে চেয়েছে এবং তার জন্য বোধহয় চায়নার সঙ্গে তারা একটা চুক্তিও করেছে এবং চায়না বোধহয় কিছু এই সপ্তাহতেই বোধহয় কিছু পাঠাবার কথা বোধহয় ওদের হয়েছে। ঠিক আদারওয়াইজ মোটামুটি সার্ক কান্ট্রিরা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নিচ্ছে। অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড অবশ্যই আপনারা জানেন, এটা অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি মিলে এটাকে ডেভেলপ করেছে। ভারতের সেরাম ইনস্টিটিউট এটার প্রডিউসার এবং ভারতের সেরাম ইনস্টিটিউট ঝুঁকি নিয়ে যখন একেবারে এটার কোনো মনোনয়ন ছিল না, তখনই তারা সই করে নিয়েছিল যে আমরা এইটাকে বানাবো এবং 1 বিলিয়ন ডোজ বানাবো।
তো সেটা একটা বড় ঝুঁকি ছিল। আদার পুনাওয়ালা যিনি এই কোম্পানিটাকে চালান তার একটা বিরাট বড় ঝুঁকি ছিল, কিন্তু তার ঝুঁকিটা এখন মনে হচ্ছে সফল, কারণ এই যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে এটা along with মডার্না এবং ফাইজার, এটা হচ্ছে কোথায় প্রথম শ্রেণীর ভ্যাকসিন যেগুলো অনুমোদন পেয়েছে সম্পূর্ণরূপে পৃথিবীর অনেকগুলো দেশের কাছ থেকে। জি, জয়ন্তলা চৌধুরী, আমরা আপনার বক্তব্য শুনছিলাম। কোনো কারণে হয়তো কারিগরি কারণে আপনার কথা পুরোপুরি আসছিল না। আমরা একটু আলোচনায় আমাদের আরও যারা আছেন, জুলহাস আলম, মাসুদ করিম, তাদের সাথেও কথা বলতে চাই। মাসুদ করিম, কোভিশিল্ড আজকে আসলো, এরপরে আরও যেটি আসলে কেনা হচ্ছে সেই ডোজগুলোও আসবে। সব মিলিয়ে আপনি আজকের ঘটনাটিকে কিভাবে বিশ্লেষণ করবেন, এবং টিকা ব্যবস্থাপনা সেটি সুষ্ঠু করাটা একটি বড় চ্যালেঞ্জের, সেই জায়গাটিতে আমরা কতখানি সফল হতে পারি? প্রথম কথা হলো যে সেরাম ইনস্টিটিউট যে আমাদেরকে যে সেরাম ইনস্টিটিউটের যে টিকা যেটা ভারত সরকার আমাদেরকে এবার পাঠিয়েছে উপহার হিসেবে, সেটার জন্য আমরা ভারতের সরকার এবং ভারতের জনগণকে ধন্যবাদ অবশ্যই জানাবো, কৃতজ্ঞতা জানাবো। এবং একটা জিনিস আমরা ইতিমধ্যেই জানলাম জয়ন্তদার কাছ থেকেও, এবং আমরা নিজেরাও নিজস্ব ভাবেও জানি যে এই টিকাটা আমাদের এই অঞ্চলের জন্য খুব উপযুক্ত। আমরা জানি যে মিয়ানমারের সঙ্গে চায়নার খুব ভালো সম্পর্ক আছে, মানে ইন্ডিয়ারও আছে, কিন্তু একটা বিরাট স্ট্র্যাটেজিক রিলেশন হলো চীনের। কিন্তু মিয়ানমারও কিন্তু চীনের টিকাটা সিনোভ্যাক্সটা না নিয়ে তারা এই সেরাম সোর্স থেকে নিচ্ছে। কারণটা হলো যে এটার একটা তাপমাত্রার যে ব্যাপারটা, মানে কম তাপমাত্রার মধ্যেই, মানে মানে বেশি ঠান্ডা না, যেমন ফাইজার একটা একেবারে 70 ডিগ্রি মাইনাসে রাখতে হয়, প্রিজার্ভ করার হয়তো সেরকম সুযোগ সুবিধা আমাদের এই অঞ্চলে নাই। আমাদের এই অঞ্চলের আবহাওয়ার সাথে সেরাম তারা যেটা ইন্ডিয়া থেকে তৈরি করছে, পুনেতে তৈরি করছে, সেটা মানানসই এবং সেটা রক্ষণাবেক্ষণ করাটা সুবিধাজনক। সেই দিক থেকে এটা আসছে। আরেকটা জিনিস, আমরা ইন্ডিয়ার সাথে একটা বেসরকারি কোম্পানি ভ্যাকসিনকুর সাথে সেরামের চুক্তিও হয়েছে, যেটা 3 কোটি ডোজ আমাদেরকে দেবে তারা, 25 লাখ করে পার মান্থ, সেরকমই একটা চুক্তি। তো সেটা এখন সরকার বলতেছে এই মাসের 25-26 তারিখে প্রথম চালানটা আসবে, যেখানে হয়তো 50 লাখ আসবে। আমরা যেটা বলবো যে আমরা একই সঙ্গে ভারত সরকারকে ধন্যবাদ তো জানাই, ভারতের জনগণকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা বাণিজ্যিক হোক বা অনুদান হোক, তারা একটা রেসপন্স করেছে এবং রেসপন্সিবল নেইবার হিসেবে আমরা চাচ্ছি যে একটা সব কয়টা প্রতিবেশী দেশ এই অঞ্চলটা একসঙ্গে অগ্রসর, কারণ এটা একটা ভাইরাস, এটা একটা মহামারী। এটা আপনি যদি ইন্ডিয়ার থেকে নির্মূল করেন, নির্মূল হবে না যদি তার প্রতিবেশী দেশগুলি থেকে নির্মূল না হয়, যদি বাংলাদেশ থেকে নির্মূল না হয়, কিংবা অন্যান্য দেশগুলিকে যেখানে তারা দিচ্ছে। সুতরাং এই ভাইরাসটা নির্মূল করতে হবে, এবং ভাইরাসটা নির্মূল করার পরে যে অর্থনৈতিক পুনরুদ্ধারটা করতে হবে। এখন এই সংকটটা কিন্তু সবাই একসাথে করতে হবে, পৃথিবীতে সবাই একসাথে করা দরকার। এখন একটা দেশ, বড় দেশ বা একটা ধনী দেশ বা একটা ক্ষমতাশালী দেশ, তারা শুধু মুক্ত থাকবে, গরিব দেশ পাবে না, সেরকম অবস্থাটা ঠিক। আরেকটা জিনিস যে এই সমস্ত গুলি আপনি যে ব্যবস্থাপনার কথাটা বললেন, কোল্ড চেইন ম্যানেজমেন্ট, ডিস্ট্রিবিউশন চ্যানেল, ওইগুলো ইম্পর্টেন্ট। যথেষ্ট সময় কিন্তু বাংলাদেশ সরকার পেয়েছে সেই এটা, মানে এই ধরনের প্ল্যান করার জন্য কিছু একটা এক ধরনের প্ল্যান করাও হয়েছে। আশা করি যেহেতু ধীরে ধীরে আসবে, সুষ্ঠুভাবে এটা ডিস্ট্রিবিউশনটা হবে। আর থার্ড একটা কথা আমি বলবো যে আমাদের নিজস্ব সক্ষমতাও বাড়াইতে হইবে। আজকে দেখা যাচ্ছে যে সেরাম ইনস্টিটিউট থ্রু অ্যাস্ট্রাজেনিকা বা বা যেটাকে এই মানে অক্সফোর্ড কিংবা ফাইজার বা মডার্না বা রাশিয়া বা সিনোভ্যাক্স, এই সমস্ত বড় বড় দিকে তাকায় না থেকে আমরা যদি নিজেরা, বাংলাদেশ নিজেরা যদি এটা একটা উদ্ভাবন করতে পারি, সেই জায়গায় যদি আমরা বিনিয়োগ করতে পারি শিক্ষা এবং বিজ্ঞানে, এটা ইন্ডিয়ারও করা উচিত। ইন্ডিয়া তারা যেটা করতেছে প্রোডাকশন, টেকনোলজি কিন্তু তাদের না। তো সেই জন্য আমি মনে করি ইন্ডিয়াও যদি করে সেটা আমাদের জন্য ভালো, আমরা একটা নেইবারিং কান্ট্রিতে উৎপাদন হলে আমরা ভালো এই জায়গায়। এবং আমরা এই মনে করি যে আমাদের যারা এইগুলি করতে চায়, আমাদের লোকজন কিন্তু অনেক দেশে গিয়ে করতেছে, আমাদের এই ধরনের মানে নিজেদের সক্ষমতা জায়গাটিও একই সাথে বাড়ানো এবং সেদিকে মনোযোগ দেওয়ার প্রতি যাতে ভবিষ্যৎ, এটা তো একটা বিরাট শিক্ষা। এই যে ক্রাইসিস,
নিশ্চয়ই মাসুদ করিম, আমি যদি একটু জুলহাস আলমের কাছে যাই এই বিষয়টি নিয়েই, একটি হচ্ছে টিকা দান, পুরো ভ্যাকসিনেশনের যে ব্যবস্থাপনা সেটির চ্যালেঞ্জ নিয়ে তো আমরা আলোচনা করছেই, এবং একই সাথে বাংলাদেশের সক্ষমতার যে প্রসঙ্গটি তুলেছেন মাসুদ করিম, সে বিষয় নিয়ে জুলহাস আলম যদি কিছু যোগ করেন। না, সেটি তো একটি কারিগরি বিষয়, তবে বাংলাদেশের টিকাদান কর্মসূচি তো খুবই বিশ্ব স্বীকৃত এবং জাতিসংঘ দ্বারা একাধিকবার প্রশংসিত হয়েছে। আপনি জানেন যে ইপিআই যে কর্মসূচি আছে সেটি কিন্তু প্রতিষ্ঠিত, এবং আমাদের যে নেটওয়ার্ক আছে হেলথ ওয়ার্কার্সদের এবং ভলান্টিয়ারদের, সেটি খুবই ভালো। এখন যেটি একটু চ্যালেঞ্জ হয়েছে দুটো, একটি যেটা হলো যে ভবিষ্যতে আমরা কিভাবে কারিগরি ভাবে আমাদের দক্ষ জনবল দিয়ে নিজেরা এটা করতে পারি, সেটা তো একটা ডেফিনেটলি আমাদের অ্যাম্বিশন থাকা উচিত। এবং ভারতের সাথে মিলে যদি হয়, প্রয়োজনে শ্রীলঙ্কা, এদের সাথে মিলে যদি আমরা করতে পারি, সেটা আঞ্চলিক ভিত্তিতে হলে আমিও সেটাকে পজিটিভলি দেখতে চাই। কিন্তু বর্তমান আজকে যে ঘটনাটি ঘটলো, ভারতের যে জেস্টার, সেটিকে অবশ্যই সাধুবাদ জানাই। পাশাপাশি যেটা হচ্ছে যে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বা আছে কিন্তু, যে এই ভ্যাকসিনটা নিবে কিনা। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি ভ্যাকসিনটা সুযোগ পাওয়া মাত্রই নিব, কিন্তু বহু মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক আছে যে কি হয় কি না হয়। আজকে একটি রিপোর্ট দেখছিলাম, মডার্নার যে ভ্যাকসিন, ক্যালিফোর্নিয়াতে 10 জন মানুষ তারা অসুস্থ হয়েছিল, অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে তাদের শরীরে। কিন্তু আসার কথা হলো যে সেখানে আবেদনও জানানো হয়েছিল স্টেট হেলথ ডিপার্টমেন্ট থেকে যে এটি আপাতত ভ্যাকসিনেশন প্রক্রিয়াটি বন্ধ রাখার জন্য, কিন্তু সেটি কিন্তু আবার চালু করেছে, কারণ সেফটি রিভিউ করে তারা দেখেছে এটা লাইফ থ্রেটেনিং না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে কি, যে ভ্যাকসিন হলে কিছু ছোটখাটো রিঅ্যাকশন হতে পারে, কিন্তু সেটা জীবননাশী কিনা সেটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেরকম কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। সো এখন সরকারের যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই মুহূর্তে, সেটা হলো কনফিডেন্স বিল্ডিং, মানুষের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করে ফেলা। কারণ আমার প্রতিবেশী যদি আক্রান্ত থাকে, আমি যদি নিরাপদ থাকি, তাহলে কিন্তু আমরা কেউই নিরাপদ নই। জি, জুলহাস আলম খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন, যেটি হচ্ছে আস্থার সংকটের জায়গাটি আমাদের সবসময় হয়ে থাকে কখনো কখনো প্রতিবেশীদের সাথে। সেই জায়গাটি নিয়ে জয়ন্ত রায়চৌধুরী আছেন, যেহেতু তার কাছে এই প্রসঙ্গটি আনতে চাই। শুধুমাত্র টিকার ক্ষেত্রেই প্রতিবেশী প্রথম, নিশ্চয়ই অন্য বিষয়গুলোর দিকেও, কূটনৈতিক বিষয়গুলোর দিকেও একই রকম দৃষ্টিভঙ্গি থাকবে। আমার মনে হয় সেটা আছে, এবং বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে কোঅপারেশন গত কিছু বছরের মধ্যে যথেষ্ট ডিপেন্ড হয়েছে। তবে আমি একটা প্রসঙ্গ ওঠাবো যে ভারতবর্ষে কিন্তু অন্য আরেকটা টিকা তৈরি হয়েছে, সেটা বায়োটেকের কোভ্যাক্সিন। বায়োটেক বলে একটি কোম্পানি আছে হায়দ্রাবাদে, তারা কোভ্যাক্সিন করেছে। সেটাও আমরা অনুমোদন দিয়েছি অন অ্যান এক্সপেরিমেন্টাল বেসিস। যেহেতু এক্সপেরিমেন্টাল বেসিসে আমরা অনুমোদন দিয়েছি, সেই জন্য আমরা এখনো সেটা এক্সপোর্ট করা শুরু করিনি। সেটা ভারতবর্ষেতে অবশ্য হেলথ কেয়ার ওয়ার্কারদের সেটাও লাগানো হচ্ছে। শুধু যে কোভিশিল্ড লাগানো হচ্ছে তা না, কোভ্যাক্সিনও লাগানো হচ্ছে। তবে কোভ্যাক্সিনের এক্সপেরিমেন্টাল স্টেজ থেকে যখনই আমার মনে হয় সেটা উপরে উঠবে, তারপরে নিশ্চয়ই আমরা সেটাও এক্সপোর্ট করব। কোভিশিল্ড তো করছি, সেটা আমাদের তৈরি নয়, যেমনি আপনারা জানেন, সেটা সেরাম ইনস্টিটিউট শুধু তৈরি করছে, ম্যানুফ্যাকচার করছে। তবে ম্যানুফ্যাকচার করা এরকম একটা কমপ্লেক্স মেডিসিনকে ম্যানুফ্যাকচার করা ইটসেলফ ইজ অলসো কোয়াইট ডিফিকাল্ট টাস্ক। বেক্সিমকো যেমনি বাংলাদেশে খুব এগিয়ে এসছে, এবং খুবই আমরা মনে করি যে বেক্সিমকো খুব ভালো একটা কোম্পানি, যে তারা এত এগিয়ে এসছে, উঠে এসছে, অনেক রকমের জেনারিক মেডিসিন তারা তৈরি করতে পারে। সেরকম ভাবে সেরাম ইনস্টিটিউটও এগিয়ে এসছে। বায়োটেক যদি তার নিজস্ব রিসার্চ করা মেডিসিনটা আরো সাকসেসফুল হয়, যেটা যথেষ্ট সাকসেসফুল হয়েছে এখনো অব্দি, যে কটা কোভ্যাক্সিন ডোজ দেওয়া হয়েছে লোকেদের কোনো রকমের সেরকম রিয়াকশন বা কোনো রকমের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, তাহলে পরে সেটাও একটা নিশ্চয়ই সেটা একটা সাফল্যের বিষয় থাকবে, এবং আরো সস্তায় তাহলে আমরা ওষুধ। কারণ এই কোভ্যাক্সিন, আপনি মনে রাখুন, কোভ্যাক্সিন নিন কি কোভিশিল্ড নিন, এটা প্রত্যেক বছরে একটা করে টিকা নিতে হবে। নেক্সট 4-5 বছর আমরা মুক্ত হব না এই অসুখ, এই যে মহামারী যেটা পৃথিবীকে ভুগিয়েছে, সেই মহামারী সম্পূর্ণরূপে চলে যাবে না, এবং প্রত্যেক বছর আমাদের টিকাকরণ নিশ্চয়ই। সেই জন্য আরো যত বেশি এখানে যুক্ত হতে পারে, বাংলাদেশ এরকম বঙ্গোভ্যাক্স নিয়ে কাজ করছে, সেটি নিশ্চয়ই সকলের জন্য, পুরো মানবজাতির জন্যই মঙ্গলের ব্যাপার হয়ে দাঁড়াবে। জয়ন্ত রায়চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং ধন্যবাদ আজকের কোভ্যাক্স উপহার দেওয়ার জন্য। আমরা একটি বিরতির সময় হলো, বিরতি থেকে ফিরছি, সাথেই থাকুন।
বিরতির পরে ফিরে এলাম নিউট্রাল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আছেন দুজন সিনিয়র সাংবাদিক জুলহাস আলম এবং মাসুদ করিম। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। ভারতের কোভিশিল্ড টিকার নতুন প্রথম ডোজ এসেছে উপহার হিসেবে, সেটি নিয়ে আলোচনা করেছি। 5 বছর পর মুক্তি পেয়েছে আরমান বিহারি, বিনা দোষে কারাগার খেটেছে, সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন যে বিষয়টি আলোচনা করতে চাই, সংক্ষেপে জানতে চাইব, রাজধানী পল্লবীতে আজকে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে পুলিশের সাথে সেখানকার এলাকাবাসীর এক ধরনের সংঘর্ষ হয়েছে এবং মেয়র আহ্বান করেছেন যাতে বৃহত্তর স্বার্থে এই ধরনের সহযোগিতা করা হয়। আমি শুরুতে জুলহাস আলম আপনার কাছে জানতে চাই যে এই যে উচ্ছেদ, খাল এবং নদী কিংবা জমির উদ্ধারের কাজ চলছে বেশ কিছুদিন ধরেই 2 সিটি কর্পোরেশনের, এইটি কতখানি টেকসই হবে মেয়রদের এই তৎপরতা? আপনার অভিজ্ঞতা কি বলে? বলবে যে স্থাপনা উচ্ছেদের সাথে সাথে যারা দখলদার তারা ক্ষমতাশালী, স্থানীয় এবং বেশিরভাগ ক্ষেত্রে রুলিং পার্টির সাথে সংশ্লিষ্ট থাকেন, আমাদের অভিজ্ঞতা তাই বলে। তো সাথে সাথে স্থাপনা উচ্ছেদের সাথে তাদেরকে উচ্ছেদ করতে পারলে আসলে কার্যকর হতো পুরো বিষয়টি। কারণ ঘুরে ফিরে অনেক সময় হাত বদল হয়, তারপর কিছু ভালো কাজ হচ্ছে। আমার মনে হয় যে এই বিষয়গুলোকে আরো বেশি আমাদেরকে নজর রাখা দরকার। কারণ এই যেভাবে দখল হয়েছে ঢাকা শহরে, যেভাবে সারা দেশে, এগুলোকে আসলে যদি আমরা ফিরিয়ে আনতে চাই তাহলে এই যে রাজনীতির সাথে সংশ্লিষ্ট স্থানীয় ক্ষমতাশালী শক্তিমান মানুষ তথাকথিত তাদেরকে উচ্ছেদ করতে হবে। এবং এই প্রক্রিয়ার সাথে কিন্তু পুরো রাজনৈতিক সংস্কৃতি, দুর্নীতি সবকিছু কিন্তু রিলেটেড। কারণ জমি কিন্তু কেউ নিতে পারে না, খার জমি নিতে পারে না, নদী দখল করে ফেলছে চোখের সামনে, লেক দখল করে রাস্তার নামে বা বিল্ডিং করে ফেলছে, নানা রকম প্লট দেওয়া হচ্ছে, এখনো দেওয়া হচ্ছে, আমার চোখের সামনে আছে অনেক উদাহরণ। আমি বলবো যে এই জায়গাগুলোতে শুধুমাত্র এটা স্থাপনা উচ্ছেদ বা স্থানীয় দখলদারকে উচ্ছেদ করা না, এটার সাথে আমার সিস্টেমের যে পুরো একটা গলদ রয়ে গেছে সেইটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। মানে সেই জায়গায় সংস্কারও খুবই জরুরি। ঘুরে ফিরে একই রকম থাকবে, একটু হয়তো এদিক সেদিক হবে। জুলহাস আলম, ধন্যবাদ। জি, এবং বিচারের জায়গাটি নিশ্চিত করা দরকার। মাসুদ করিমের কাছে যেতে চাই, আসলে সময় কম। আজকে সরাসরি বাধার মুখে পড়েছে উচ্ছেদকারীরা, কিন্তু এক ধরনের অদৃশ্য বাধা থাকে, সেটি কম বেশি সবাই জানে। সেই বাধা আবার বড় হয়ে যাবে না তো এখন যে অভিযানটি চলছে দীর্ঘদিন ধরে? মাসুদ করিম। আমার প্রথম কথা হলো যে অবৈধ উচ্ছেদ অভিযানকে অবশ্যই আমরা সমর্থন করব। এটা কোন রকম যুক্তি নাই যে আমরা একটা মানবিক এটা ওইটা, অবৈধভাবে যখন আপনি আছেন সেটাকে অবশ্যই কার্ভ করতে হবে। কিন্তু যেটা জুলহাস বললেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত যে উচ্ছেদ তো পরের কথা, আমরা যে জায়গাগুলি দখল হয়েছে সেই জায়গাগুলি দখল কিভাবে হলো সেই জায়গাটাও ভবিষ্যতে আমাদের নজর দিতে হবে। আমার মনে হয় যে এই সমস্ত জায়গায় রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পেয়েছে বা পূর্ববর্তী সময়ে যারা যেমন আজকে জনপ্রতিনিধি উনি হয়তো উচ্ছেদের জন্য চেষ্টা করছেন, আগের জনপ্রতিনিধি হয়তো সেগুলিকে মানে এটা কথা আর কি, সেগুলিকে হয়তো প্রশ্রয় দিয়েছিলেন। যারা পলিটিক্স করে তাদেরকে নানাভাবে অবৈধ কার্যক্রমে কে সহনশীল করে তোলা, এমনকি দুর্নীতি করা, মানে বৃহত্তর সমাজ ব্যবস্থায় যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি, এটা নট অনলি যে কোনো একটা সুনির্দিষ্ট সরকার আমি বলবো না, আমি বলবো যে মানে পুরো বিষয়টি মানে সিস্টেমটির সংস্কারের প্রয়োজন, যেটি জুলহাস আলম বলছিলেন। মাসুদ করিম, আপনার বক্তব্য বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জুলহাস আলম, আপনাকেও ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সাথেই থাকুন ডিবিসি নিউজের।